আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ তাওহিদ চ্যানেলে। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি হেমেন্দ্র কুমার রায় রচিত একটি গল্প, কঙ্কাল সারথি। আশা করি নাম শুনে বুঝতে পারছেন কী ধরনের গল্প হতে যাচ্ছে। তো চলুন আমরা শুরু করি। তার আগে হেমেন্দ্র কুমার সম্পর্কে একটু আলোচনা করি। উনি 1888 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং 1963 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। সাধারণত একটু ভৌতিক কিংবা রহস্যময় গল্প তিনি লিখেছেন। আপনারা তার গল্পগুলো পড়লে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, কঙ্কাল সারথি। ওহ, ম্যালেরিয়ার মতো ছ্যাঁচড়া অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি? এই দেখো না, শখ করে সেদিন ঢাকুরিয়ার লেক দেখতে গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে। হঠাৎ কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো। সে কি যেসে জ্বর, যেসে কাঁপুনি! না পারি দাঁড়াতে, না পারি বসতে, একেবারে ঘষের উপরে পড়লুম শুয়ে। কি শীত রে বাপ! পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইলুম। সেইভাবে কতক্ষণ ছিলুম ভগবান জানেন। তবে একবার চাদরের ভেতর থেকে জলজল করে চোখ মেলে উঁকি মেরে দেখলুম চারিদিকে গাঢ় অন্ধকারের মেলা বসেছে। কোথাও জনমানবের সাড়া নেই। বুকটা ছ্যাঁত করে উঠল। কোথায় বাগবাজারে আমার বাড়ি, আর কোথায় পড়ে আছে আমি একলা। গুন্ডায় গলায় ছুরি বসাতে পারে, সাপে কামড়াতে পারে, বিনা চিকিৎসায় প্রাণ পাখি ফুরুত করে পালিয়ে যেতে পারে। বাড়ির লোক এতক্ষণে হয়তো ভেবে সারা হচ্ছে, আর তো এখানে থাকা চলে না। যেমন করেই হোক আমাকে আজ বাড়ি যেতেই হবে। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। গায়ের ভেতর দিয়ে তখনও যেন আগুনের ঝলক ছুটছে। চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আধার সাগরে ডুবে যাচ্ছে, আর একবার ভেসে ভেসে উঠছে। প্রতিবার পা ফেলি আর মনে হয় এই বুঝি আমি দরাম করে ধরণীতলে পড়ে যাচ্ছি। মাতালের মতন টলতে টলতে এগিয়ে চললাম। রাত খাঁ খাঁ করছে। সেই রাত্রে আমি প্রথম বুঝতে পারলাম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে। শহরের হট্টগোলে রাগ হয় বটে, কিন্তু এ স্তব্ধতাও সহ্য করা অসম্ভব। একটা ব্যাঙ কি একটা ঝিঝি পোকা কি একটা পাহারাওয়ালা নাক পর্যন্ত ডাকছে না। গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে। তিমির তুলির প্রলেপ মাখানো গাছপালার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে, কিন্তু তারাও যেন প্রেতপুরীর মতো নিস্তব্ধ। তাদের ভেতর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত জেগে উঠছে না। কে যেন আজ নিদুটির যন্ত্র পরে সমস্ত জগৎকে বোবা করে দিয়ে গেছে। জ্বরের ঘরে চলেছি তো চলেছি। এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্য প্রাণ যেন আইচাই করতে লাগলো। তবু এ পথ আর শেষ হতে চায় না। এ পথ আজও শেষ হবে না, কালও শেষ হবে না। আমাকে যেন কোনো অভিশপ্ত আত্মার মতন চলতে হবে অনন্তকাল ধরে। এক বেচারা ইহুদির গল্প পড়েছিলাম। কার সাপে তাকে নাকি অনন্তকাল ধরে সারা বিশ্বে ছুটোছুটি করে বেড়াতে হয়েছিল। আমারও তাই হলো নাকি? মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলুম, ধুর ছাই, এসব কি উদ্ভট কথাবার্তা চিন্তা করছি। জ্বরের ঘরে আমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া। সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে। অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্যে। অন্ধকারের তরঙ্গের ভিতরে গাছগুলোকে দেখাচ্ছে যেন বড় বড় দৈত্য দানবের মতো। পথিকের হৃৎপিণ্ড ছিঁড়ে খাবার জন্য তারা ওঁত পেতে প্রস্তুত হয়ে আছে। কান্না ভরা কনকনে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে, ওহে নিঝুম রাতের অজানা মানুষ, এ মৃত্যুপুরীর ভেতর দিয়ে কোথায় চলেছ তুমি? আমার কথা শোনো, ভূত প্রেতরা একে একে জেগে উঠেছে। এই বেলা প্রাণ নিয়ে পালিয়ে যাও, পালিয়ে যাও। আরও খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভিতর আশ্রয় নিয়েছে। প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভেতর থেকে চলকে উঠে রাজপথের উপর আছাড় খেয়ে পড়ে আমাকে চমকে তোলে। শব্দ শুনতে চাই, কিন্তু নিজের পায়ের শব্দ না। যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরী প্রেতাত্মার চিৎকার আমার পদাঘাতে সে যন্ত্রণায় গজরে উঠেছে। এতক্ষণ পরে রসা রোডের মোড়ে এসে পড়লুম। অস্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রামের একটা লোহার থামে ঠেসান দিয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ জিরিয়ে নিলাম।
এখানটাও তেমনি নির্জন ও তেমনি নিস্তব্ধ হলেও আমার মন যেন অনেকটা আরাম পেল। এই তো ট্রামের রাস্তা, এই পথ ধরে সোজা গেলেই যত মাইল দূরেই থাক আমাদের পাড়া বাগবাজার পাওয়াই যাবে। খানিক দূর এগোতে পারলেই লোকজনেরও সাড়া পাবো নিশ্চয়ই। আর ট্রাম বাস বন্ধ হলেও ট্যাক্সি তো অবশ্যই পাবো। তখন জ্বরে আমার চোখ ছলছল করছে, কান করছে ভোঁ ভোঁ, আর মাথা করছে বোঁ বোঁ করে। বারবার ইচ্ছে হতে লাগলো পথের উপরে লম্বা হয়ে শুয়ে পড়বার জন্য। কেবল বাপ মায়ের বিষণ্ণ মুখের কথা ভেবেই মনের সে ইচ্ছাটাকে চেপে রাখলাম অনেক কষ্টে। নিজেই নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম। হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে ওঠে, চারদিকের নিস্তব্ধতার মুখে যেন ভাষা দিল। হঠাৎ করে ঘর ঘর করে একটা আওয়াজ, তারপর ভেঁপুর আওয়াজ। ট্যাক্সি না বাস? আমি খুশিতে চাঙা আর সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইলাম। তারপরে দেখলাম নিচে দুটা আর উপরে একটা আলো। তিনটে আলো দেখেই বুঝলাম এটা ট্যাক্সি না, এটা বাস। আমি তাড়াহুড়ো করে উঠে পড়লাম, কিন্তু বাসের আলো অত বেশি জ্বলছে কেন? সামনের সারা পথে সে যেন আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে। আর এই নিরালা পথে এত জোরে ভেপু বাজানোর বা দরকারটা কি? সন্ধ্যার পরে ঘুম কাতরে মানুষগুলোর ঘুমের 12টা বেজে যাবে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলোয় পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বড় বাস আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একজন তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল, ধর্মতলা ওয়েলেসলি শ্যামবাজার, ধর্মতলা ওয়েলেসলি শ্যামবাজার। আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদিমরা আসন দিয়ে ধূপ করে বসে পড়লুম। হোক শ্যামবাজারের বাস। এই স্তব্ধ মরার মুল্লুক থেকে এখন তো সরে পড়ি। শ্যামবাজার থেকে বাগবাজার পর্যন্ত না হয় পায়ে হেঁটেই চলে যাব। কিন্তু কেন জানি না বাসের ভেতর ঢুকেই আমার বোধ হলো আমি যেন এক জগৎ ছেড়ে আর এক জগতের ভিতরে প্রবেশ করলাম। বাস ছুটছে, তার ভেপু বাজছে। এত বেগে বাস ছুটছে, তার জানালাগুলো সব খোলা রয়েছে, অথচ বাহির থেকে বাতাসে একটুখানি ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না। ভারী অবাক হয়ে পড়লাম। আমার জ্বর কি এতই বেশি উঠেছে যে আমার অনুভব করার ক্ষমতাটুকু আর নেই? পুরো বাসে আমরা তিনজন ছাড়া বাসের ভেতরে আর কোনো যাত্রী নেই। থাকবেই বা কেন? এত রাতে কার ঘাড়ে ভূত চাপবে যে বাসে করে বেরোতে হবে? বাসের ভেপু বাজছে আর বাজছে আর বাজছে। কান যে ঝালাপালা হয়ে গেল। কন্ডাক্টরের দিকে ফিরে বিরক্ত স্বরে বললাম, ড্রাইভারকে বারণ করে দাও। পথে লোকও নেই, গাড়িও নেই, তবু এত হর্ন বাজাচ্ছে কেন? লোকটা শিখ, মস্ত বড় লম্বা দেহ, মস্ত বড় দাড়ি। সে কালা আর বোবার মতো আমার পানে তাকিয়ে রইল। আবার বললাম, শুনছ, হর্ন দিতে বারণ করো। সে তবু জবাব দিল না। ড্রাইভারকে হর্ন থামাতেও বলল না। লোকটা সত্যি সত্যিও কালা ও বোবা নাকি? কিন্তু না, তাই বা হবে কি করে? এই খানিক আগেই তো সে ধর্মতলা ওয়েলিসলি শ্যামবাজার বলে চেঁচিয়ে পারামাত করছিল। সে বোধহয় আমার কথার জবাব দিতে চায় না। এরা ভেবেছে যে এদের ভেপুর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে এবং বিছানা থেকে সবাই লাফিয়ে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে যাবে। গাধা কথাকারা। কিন্তু শহরে জাগবার কোনো লক্ষণ প্রকাশ পেল না। পথের আশেপাশে নেড়ি কুকুরগুলি আরাম করে শুয়ে ঘুমাচ্ছিল। কিন্তু এই বাসের সাড়া পেয়ে তারা তাড়াতাড়ি উঠে ল্যাজ গুটিয়ে ছুটে পালিয়ে গেল। কেউ কেউ আবার কাঁদতে কাঁদতে, ঘেউ ঘেউ করতে করতে। আজকে বাইরের জীবনের সাড়া পাওয়া যাচ্ছে কেবল এই কুকুরগুলির কাছ থেকে, কিন্তু তারাও দেখাতেই অদৃশ্য হয়ে যাচ্ছে। কুকুরগুলো কেন আমাদের বাস দেখে পালাচ্ছে? মনের ভেতর কেবল একটা প্রশ্ন জাগতে লাগলো, কেন কেন কেন? কন্ডাক্টর কেন আমার কথার জবাব দিচ্ছে না? কেন? ড্রাইভার কেন ক্রমাগত ভেপু বাজাচ্ছে? কেন? কন্ডাক্টর দিকে ফিরে বললাম, তোমার ভাড়ার পয়সা নাও। সে মস্ত একখানা কালো হাত বাড়ালো। ভাড়া দিয়ে টিকিট নেবার সময় আমার হাতে তার হাতের ছোঁয়া লাগলো। অমনি মনে হলো কি যেন একটা তীক্ষ্ণ বরফের ছুরি দিয়ে আমার হাতে খ্যাঁচ করে খোঁচা মারল। জ্যান্ত মানুষের হাত যেমন এত ঠান্ডা হয়, এত কনকনে হয়, বোঝা যায় না। আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকালাম। তার লম্বা দাড়িগোফের জঙ্গলে ভরা মুখখানি বাসি মরার মুখের মতো স্থির। তার চোখের পলক নড়ছে না, তার চোখ যেন পাথরে গড়া। আমার বুকটা গুড়গুড় করতে লাগলো। আজকে শহরের নির্জনতা, পৃথিবীর নিঃশব্দতা, বাতাসের অভাব, ভাড়াটে বাসের এই ভেঁপুর আওয়াজ, কন্ডাক্টরের এই উদাসীন মূর্তি, সমস্তই যেন রহস্যময়, সমস্তই যেন অস্বাভাবিক। ধুর, কি কুক্ষণে যে আজকে বাড়ির বাইরে পা দিয়েছি। যতবার ফিরে তাকাই ততবারই কন্ডাক্টরের সেই মরার মতো স্থির মুখ আর পলকহারা পাথরের দৃষ্টি চোখে পড়ে।
আমি আর সহ্য করতে পারলাম না। সামনের বেঞ্চের উপরে 2 পা তুলে চোখ বুজে ঘুমিয়ে রইলাম। ভাবলাম শ্যামবাজার পৌঁছবার আগে আর মাথা তুলব না, কিন্তু মাথা তুলতে হলো, আবার চোখও খুলতে হলো। 8 ঘন্টার মতো ঘুমিয়েছি। এর মধ্যে গাড়ি কোথাও থামেনি, ক্রমাগত ছুটছে। তবু এখনও শ্যামবাজার এলো না কেন? মুখ তুলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমার আর বিস্ময়ের সীমা রইল না। শ্যামবাজার তো অনেক দূরের কথা, গাড়ি এখনও ভবানীপুরেই আসেনি। অথচ গাড়ি এত বেগে ছুটেছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতো পেছনে চলে যাচ্ছে। এও কি সম্ভব? তাহলে কি এটি ভুল রাস্তায় যাচ্ছে? হতভম্বের মতন মুখ ফিরিয়ে দেখি গাড়ির ভিতরে 10-12 জন লোক বসে আছে। নিজের চোখকেও আমি আর বিশ্বাস করতে পারলাম না। আমি হলফ করে বলতে পারি এতক্ষণের ভেতরে গাড়ি একবারও থামেনি। তাহলে এরা কখন এলো, কোত্থেকে এলো? একে একে সকলের মুখের পানে তাকিয়ে দেখলাম। সবাই মরা মানুষের মতো স্থির, নির্বিকার। সবার চোখের দৃষ্টি পাথুরে। কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে নিয়ে এসে বাসের মধ্যে বসিয়ে দিয়েছে। তাদের ভেতর বাঙালি আছে, অবাঙালি আছে, সাহেব আছে, কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকেই। এবং সেই তাকানোর মধ্যে কোনো ভাবের আমেজ নেই। সে চাউনি দেখলেই গা ছমছম করে, রক্ত ঠান্ডা হয়ে আসে। ভাবহীন অথচ ভয়ঙ্কর তাদের সেই চাহনি। আর একটা আশ্চর্য ব্যাপার এই যে গাড়ির ঝাঁকুনিতেও তাদের কারুর দেহ এতটুকু নড়ছে না। গাড়ির ভেতরে বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে। না, মাথার কাজ করছে না। আমি হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম। চেঁচিয়ে কন্ডাক্টরকে বললাম, এই কন্ডাক্টর, গাড়ি থামাও। কন্ডাক্টর কোনো সাড়া দিল না, গাড়ি থামানোর চেষ্টাও করলো না। আবার বললাম, কিন্তু কোনো ফল হলো না। রেগে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টরের দেহ ধরে আমি নাড়া দিতে গেলাম, কিন্তু তাকে ছুঁতেও পারলাম না। চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না। যেন শরীরটা বাতাস দিয়ে তৈরি। হঠাৎ গাড়ির সব লোক একসঙ্গে অট্টহাস্য শুরু করে দিল। সে অদ্ভুত বিভৎস হাসি হাসছে যেন অনেক দূর থেকে, অনেক আকাশ বাতাস ভেদ করে, অনেক সমুদ্র পাহাড় প্রান্তর পার হয়ে, অনেক অন্ধকারে ডুব দিয়ে। অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান যেন ফেটে যাবার মতো হলো। আমি পাগলের মতো চিৎকার করে বললাম, গাড়ি থামাও, জলদি গাড়ি থামাও, এই ড্রাইভার। গাড়ি থামানো ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়তে লাগলাম। ড্রাইভার এতক্ষণ পর আমার দিকে মুখ ফেরালো। সে মুখে এক তিলও মাংস নেই। সে মুখ সাদা ধবধবে হাড়ের মুখ, নাক চোখের জায়গায় 3-3টে গর্ত, 2 ঠোঁটের জায়গায় 2 সারি দাঁত বেরিয়ে আছে। তবে এই পোশাক পরা এই কঙ্কালটাই এতক্ষণ গাড়ি চালিয়ে আসছে। গাড়ির ভেতর অট্টহাসির আওয়াজ আরও বেড়ে গেল। আর সইতে পারলাম না। সেই ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান হওয়ার পরে দেখলাম আমি নিজের ঘরে নিজের বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে বসে মা, বাবা, ভাই বোনরা। শুনলাম আমি নাকি রসা রোডের ফুটপাতের ওপর জ্বরের ঘরে বেহুঁশ হয়ে শুয়েছিলাম। কালকে রাতের বিভীষিকার কথা সকলকে বললুম। বাবা বললেন, ওসব বাজে কথা। জ্বরের ঝোঁকে লেকের ধার থেকে রসা রোড পর্যন্ত এসেই বেহুশ হয়ে পড়েছিল। তারপর ওইসব খেয়াল দেখেছি আর কি। কিন্তু আমি এখন স্পষ্ট মনে করতে পারি কোনো কিছুই আমার স্বপ্নে ছিল না, কোনো কিছুই আমার খেয়াল না। প্রতিটি ঘটনা, প্রতিটি বস্তু আমি স্পষ্টই দেখেছি। তবে কি ছিল সেটি আজও জানা হয়ে উঠল না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। একটি রহস্যময় গল্প আমরা পড়লাম, আশা করি ভালো লেগেছে সবার। তো ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে আবারও। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।